আমাকে ডেকেছো মা কালিন্দী? আপনার আদেশ পালনের জন্য আমি প্রস্তুত। মেঘদূত, এই সাহসী বালক নীলু দানবপুরীতে যেতে চায় তার বন্ধুকে বাঁচাতে। তুই ওকে পিঠে করে নিয়ে যা। মনে রাখিস, দানবপুরীর প্রবেশ পথে অনেক মায়া থাকে। আমি চন্দ্রকালী, এই মায়াবনের রানী। আজ তোরা আমার জালে আটকা পড়েছিস, বিশেষ করে রাজপুত্র। তোর মতো সুঠাম দেহের একজনকে দানবরাজ ভয়ঙ্করাসুরের কাছে উপটৌকন হিসেবে পাঠালে তিনি খুব খুশি হবেন। আমার মনি ছোবে এমন সাধ্য কারণ নেই। নে, এবার তোরা মরার জন্য তৈরি হ। বহু বছর আগের কথা, কনকপুর নামক এক অতি সুশোভিত রাজ্যে রাজত্ব করতেন রাজা মহেন্দ্রবীর। রাজা যেমন দয়ালু ছিলেন, তেমনই ছিলেন প্রজাবৎসল। কিন্তু তার মনে একটি চিন্তা ছিল, তার একমাত্র পুত্র রাজকুমার অরিজিৎকে নিয়ে। রাজকুমার অরিজিতের স্বভাব ছিল অন্য 10টা রাজপুত্রের চেয়ে একেবারেই আলাদা। সে রাজপ্রাসাদের বিলাসিতার চেয়ে বেশি ভালোবাসত প্রকৃতির সান্নিধ্য আর সাধারণ মানুষের সঙ্গ। মহামন্ত্রী, আপনি কি অরিজিতের কোনো খবর পেয়েছেন? আজ সকালেও সে রাজকীয় অস্ত্রাগারে আসেনি। তার তলোয়ার চালনা শেখার কথা ছিল আজ। মহামন্ত্রী কাচুমাচু হয়ে রাজার সামনে এসে দাঁড়ালেন। মহারাজ, রাজকুমারকে তো রাজপ্রাসাদে কোথাও দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে সে ভোরবেলাতেই গ্রামের অভিমুখে রওনা দিয়েছে। ওই যে চাষি গদাধরের ছেলে নীলু আছে না, ওর সঙ্গেই বোধহয় আবার বেরিয়ে পড়েছে। আমি জানি না ওই সামান্য এক চাষির ছেলের মধ্যে অরিজিৎ কি খুঁজে পেয়েছে। রাজ্যের রাজপুত্রের বন্ধু হবে কোনো এক মহান রাজা বা রাজপুত্রের সন্তান, কিন্তু অরিজিৎ সব সময় ওই নীলুর সাথেই থাকে। এটা কি রাজ্যের সম্মানের জন্য ভালো হচ্ছে? এদিকে গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকতো চাষি গদাধর আর তার ছেলে নীলু। নীলু যেমন সাহসী, তেমনি বুদ্ধিমান। বনের প্রতিটি পথ, প্রতিটি গাছ তার চেনা। ওরে নীলু, তুই আবার রাজকুমারের সাথে বনের গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিস? দেখ বাবা, উনি রাজপুত্তুর। ওনার সাথে আমাদের কোনো তুলনা চলে না। কোনো বিপদ হলে সব দোষ যে তোর ওপরেই আসবে। বাবা, তুমি কেন সবসময় ভয় পাও? রাজকুমার অরিজিৎ আমাকে বন্ধু বলে মনে করে। সে কখনো আমাদের ছোট করে দেখে না। আর বনের ভিতরে ও একলা গেলে পথ হারিয়ে ফেলতে পারে, তাই আমি ওর সাথে যাই। আজ আমরা মায়াবনের ওপারে থাকা রহস্যময় ঝর্ণাটা দেখতে যাব। কিন্তু নীলু, মায়াবনের কথা তো তুই জানিস। লোকে বলে সেখানে রাক্ষস খোক্কসদের বাস। ওদিকে যাওয়াটা ঠিক হবে না। তুমি চিন্তা করো না বাবা, আমরা সাবধানে থাকব আর ঠিক সময়ে ফিরেও আসব। ঠিক এমন সময় অরিজিৎ তাদের দুজনের সামনে এসে উপস্থিত হলো। তার চোখে মুখে রোমাঞ্চের ছোঁয়া। নীলু, নীলু, দেরি করছিস কেন? জলদি আয়। আজকের আকাশটা দেখেছিস? শিকার আর রোমাঞ্চের জন্য একদম উপযুক্ত দিন। আমি তৈরি রাজকুমার, কিন্তু বাবা একটু ভয় পাচ্ছেন। আরে গদাধর কাকা, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি থাকতে
নীলুর কিছু হতে দেব না। আর নীলু থাকতে আমার কোনো বিপদ হবে না। আমরা একে অপরের ছায়া হয়ে থাকবো সব সময়। রাজকুমার অরিজিৎ আর নীলু রওনা দিল গভীর জঙ্গলের দিকে। তারা যত বনের ভেতরে ঢুকছিল ততই চারপাশটা অন্ধকার হয়ে আসছিল। বড় বড় গাছের ডালপালা যেন আকাশটাকে ঢেকে দিচ্ছিল। নীলু, এই জায়গাটা আগে কখনো আসিনি। দেখ, এখানে ফুলগুলোও কেমন অদ্ভুত নীল রঙের। রাজকুমার, সাবধানে থাকুন। আমার মনে হচ্ছে আমরা মায়াবনের সীমানায় ঢুকে পড়েছি। এখান থেকে আমাদের সাবধানে পা বাড়াতে হবে। আমি শুনেছি এখানে রাক্ষসীরা বাস করে। আরে নীলু, তুইও কি তোর বাবার মতো ভীতু হয়ে গেলি নাকি? রাক্ষস দানব এসব তো রূপকথার গল্পে থাকে, বাস্তবে এসবের অস্তিত্ব নেই। আপনি জানেন না রাজকুমার, এই বনের গভীরতায় অনেক রহস্য লুকিয়ে আছে। হঠাৎ বনের বাতাস ভারী হয়ে উঠল। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করলো। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বিকট অট্টহাসি শোনা গেল। রাজকুমার আর নীলু দুজনেই থমকে দাঁড়ালো। এই সুন্দর শিকার! রাজপুত্রের রক্ত কতই না মিষ্টি হবে, আর তার সাথে ওই জ্যান্ত মানুষের হাড় চিবিয়ে খাওয়ার মজাটাই আলাদা। কে 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 কথা বলছে? সাহস থাকলে সামনে এসে কথা বলো। জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে এলো এক বীভৎস রাক্ষসী, যার নাম চন্দ্রকালী। এই রাক্ষসী এই জঙ্গলেই বাস করে। আমি চন্দ্রকালী, এই মায়াবনের রানী। আজ তোরা আমার জালে আটকা পড়েছিস, বিশেষ করে রাজপুত্র। তোর মতো সুঠাম দেহের একজনকে দানবরাজ ভয়ঙ্করাসুরের কাছে উপটৌকন হিসেবে পাঠালে তিনি খুব খুশি হবেন। রাজকুমার, আপনি পালান, আমি ওকে আটকানোর চেষ্টা করছি। অসম্ভব নীলু, তোকে ফেলে আমি যাব না। এই রাক্ষসী, তোর এত বড় সাহস! আমার তলোয়ারের আঘাত তুই সইতে পারবি না। চন্দ্রকালী জাদু বলে এক নিমেষে রাজকুমারকে একটি অদৃশ্য জালে বন্দি করে ফেলল। সাধারণ মানুষ হয়ে তুই রাজপুত্রকে বাঁচাবি? যা, ফিরে যা তোর ঘরে। আজ থেকে এই রাজপুত্র দানবরাজ ভয়ঙ্করাসুরের দানবপুরীতে বন্দি থাকবে। সেখানে তাকে কেউ খুঁজে পাবে না। এক মুহূর্তের মধ্যে ধোয়ার কুণ্ডলী তৈরি করে চন্দ্রকালী রাজকুমার অরিজিৎকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। নীলু একা বনের মাঝেই দাঁড়িয়ে রইল, তার চোখে জল কিন্তু মনে অদম্য জেদ। আমি কিছুতেই হার মানব না। আমার বন্ধুকে আমি ফিরিয়ে আনবই, সে যতই দুর্গম হোক না কেন। আমি দানবপুরীতে যাবই। নীলু পাগলের মতো বনের আরো গভীরে খুঁজতে শুরু করলো, কিন্তু কোনো হদিশ পাচ্ছিল না। ঘুরতে ঘুরতে সে এক জরাজীর্ণ কুটিরের সামনে পৌঁছলো। সেখানে এক বৃদ্ধা কুঁজো হয়ে বসে আগুনের কুণ্ডলীর সামনে কি যেন বিড়বিড় করছিল। নীলু বুঝতে পারল এ কোনো সাধারণ মানুষ নয়। হে বৃদ্ধা মা, আমি বিপদে পড়েছি,
আপনি কি আমাকে পথ দেখাতে পারেন? বৃদ্ধা মুখ তুলল। সে ছিল রাক্ষসী বুড়ি কালিন্দী। তবে সে অন্য রাক্ষসদের মতো নিষ্ঠুর ছিল না। দানবরাজ ভয়ঙ্কাসুর তাকে রাজ্য থেকে বের করে দিয়েছে। কে তুই? এই মৃত্যুপুরীতে কেন এসেছিস? জানিস না এখানে মানুষের প্রবেশ নিষেধ? বুড়িমা, আমি রাজকুমার অরিজিতের বন্ধু। রাক্ষসী চন্দ্রকালী তাকে দানবপুরীতে ধরে নিয়ে গেছে। আমি তাকে বাঁচাতে চাই। দয়া করে আমাকে সাহায্য করুন। রাজপুত্রকে বাঁচাতে চাস? তোর মতো এক চিমটি মানুষকে দানবরাজ ভয়ঙ্কাসুর তার পায়ের নিচে যে পিষে ফেলবে, তার শক্তি অপরিসীম। মৃত্যু যদি আমার কপালে থাকে তবে তাই হবে, কিন্তু বন্ধুর জন্য লড়াই না করে আমি ফিরব না। আপনিও তো দানবরাজের অত্যাচারে এই বনে একলা পড়ে আছেন। আপনি কি চান না কেউ তাকে পরাজিত করুক? কালিন্দী কিছুক্ষণ নীলুর চোখের দিকে তাকিয়ে রইল। নীলুর সাহস দেখে তার মনে দয়া হলো। তোর সাহস দেখে আমি মুগ্ধ হলাম বাছা। আজ পর্যন্ত কোনো মানুষ দানবপুরীতে যাওয়ার সাহস করেনি। শোন, দানবপুরী এখান থেকে 7 পাহাড় আর 7 সমুদ্র দূরে। সেখানে পায়ে হেঁটে তুই কোনোদিনও পৌঁছতে পারবি না। তবে আমি কি করব বুড়িমা? কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে। আছে তো। আমি তোকে আমার জাদুর মন্ত্র দিয়ে সাহায্য করতে পারি। আমি তোকে এমন এক বাহন দেব যা তোকে বাতাসের গতিতে সেখানে পৌঁছে দেবে। কালিন্দী তার জাদুর লাঠি দিয়ে মাটিতে সজোরে আঘাত করল। সাথে সাথে আকাশ থেকে এক জ্যোতির্ময় আলো নেমে এলো। সেই আলোর মাঝখান থেকে বেরিয়ে এলো এক অপূর্ব সুন্দর সাদা পক্ষীরাজ ঘোড়া। আমাকে ডেকেছো মা কালিন্দী? আপনার আদেশ পালনের জন্য আমি প্রস্তুত। মেঘদূত, এই সাহসী বালক নীলু দানবপুরীতে যেতে চায় তার বন্ধুকে বাঁচাতে। তুই ওকে পিঠে করে নিয়ে যা। মনে রাখিস, দানবপুরীর প্রবেশ পথে অনেক মায়া থাকে। তোকে খুব সাবধানে পথ চলতে হবে। আপনি চিন্তা করবেন না নীলু, তুমি আমার পিঠে বসো। আমরা এখনই রওনা দেব। ধন্যবাদ রাক্ষসী বুড়িমা। আপনার এই ঋণ আমি কোনোদিনই ভুলব না। শোন নীলু, দানবরাজ ভয়ঙ্কাসুরের প্রাণ আছে তার গলার মণির মধ্যে। যতক্ষণ ওই মণি তার গলায় থাকবে ততক্ষণ তাকে কেউ মারতে পারবে না। সুযোগ বুঝে তোকে ওই মণি ছিনিয়ে নিতে হবে। আর রাক্ষসী চন্দ্রকালীর মায়া থেকে বাঁচতে হলে এই জাদুর আয়না কাছে রাখ। এতে মায়ার ছদ্মবেশ ধরা পড়ে যায়। নীলু জাদুর আয়নাটি নিয়ে মেঘদূতের পিঠে চেপে বসল। মেঘদূত ডানা ঝাপটিয়ে আকাশ পানে উড়াল দিল। মেঘের ওপর দিয়ে তারা বিদ্যুৎ গতিতে ছুটতে লাগলো। নিচে পাহাড়, নদী আর জঙ্গল ধুলোর মতো মনে হতে লাগলো। কিছুক্ষণ পর তারা এক অন্ধকার এবং কুৎসিত এলাকায় পৌঁছলো। নীলু,
আমরা দানবপুরীর সীমানায় পৌঁছে গেছি। দেখো চারপাশের বাতাস কেমন বিষাক্ত, সাবধানে থেকো। হ্যাঁ, দেখতে পাচ্ছি মেঘদূত। ওই যে দেখা যাচ্ছে বিশাল এক কালো দুর্গ। ওটাই কি দানবপুরী? হ্যাঁ, ওটাই দানবরাজের প্রাসাদ। দুর্গের প্রবেশ পথে বড় বড় পাথরের দানব পাহারা দিচ্ছে। আমাদের খুব সন্তর্পণে নামতে হবে। মেঘদূত কৌশলে দুর্গের পেছনের দিকে এক নির্জন বারান্দায় গিয়ে নামলো। নীলু মেঘদূতের পিঠ থেকে নেমে প্রাসাদের ভেতর ঢোকার চেষ্টা করলো। প্রতিটি কোণ থেকে পচা গন্ধ আর অশুভ নিঃশ্বাস শোনা যাচ্ছিল। হঠাৎ নীলু দেখতে পেল চন্দ্রকালী এক কোণে দাঁড়িয়ে আছে। আজ রাতে দানবরাজ ওই রাজপুত্রের বলি দেবেন, তারপর আমরা মানুষের মাংস দিয়ে ভোজ করব। আমাকে দ্রুত কিছু করতে হবে। রাজকুমার কোথায় আছে তা যে করেই হোক জানতে হবে। নীলু জাদুর আয়নাটা বের করলো। আয়নায় দেখা গেল প্রাসাদের মাটির নিচের এক অন্ধকূপে রাজকুমার অরিজিৎ লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে। তার মুখ শুকনো, কিন্তু চোখে এখনো রাজকীয় তেজ। রাজকুমার, আমি আসছি। মেঘদূত, তুমি এখানেই অপেক্ষা করো। বিপদ বুঝলে আমি সংকেত দেব। নীলু অত্যন্ত সাবধানে অন্ধকূপের দিকে এগিয়ে গেল। সেখানে পাহারা দিচ্ছিল ভয়ঙ্কাসুরের এক অনুচর। নীলু নিজের সাথে থাকা জাদুর আয়না রাক্ষসের চোখের সামনে নিয়ে দাঁড় করালো, যা কালিন্দী তাকে দিয়েছিল। পাহারাদারটি সাথে সাথে গভীর ঘুমে ঢলে পড়ল। রাজকুমার, রাজকুমার, কথা বলুন। আমি নীলু। নীলু, তুই? আমি কি স্বপ্ন দেখছি? তুই এখানে কিভাবে এলি? এই জায়গা যে জমপুরীর মতো। কথা বলার সময় নেই রাজকুমার। আমি আপনাকে বাঁচাতে এসেছি। এই নিন তলোয়ার। কালিন্দী বুড়ির দেওয়া জাদুর ধারালো অস্ত্র দিয়ে আমি আপনার শিকল কেটে দিচ্ছি। নীলু দ্রুত রাজকুমারের হাতের বাঁধন খুলে দিল, কিন্তু ঠিক তখনই পুরো প্রাসাদ কেঁপে উঠল। বিকট এক গর্জনে চারপাশ থরথর করে কাঁপতে শুরু করলো। দানবরাজ ভয়ঙ্কাসুর তাদের উপস্থিতি টের পেয়ে গেছে। কে, কার এত সাহস যে আমার বন্দিশালায় প্রবেশ করেছে? এক তুচ্ছ মানুষ আমার রাজপ্রাসাদে ঢুকে আমার শিকার চুরি করতে চায়। তোদের কাউকেই আমি জীবিত ছাড়বো না। দানবরাজ ভয়ঙ্কাসুর তার বিশাল গদা নিয়ে তাদের সামনে হাজির হলো। তার উচ্চতা প্রাসাদের ছাদ ছুঁয়ে যাচ্ছে। তার গলার মণিটি থেকে লাল আলো বের হচ্ছে। নীলু, তুই সরে যা। এটা আমার লড়াই। আমি রাজপুত্র হয়ে পালিয়ে যেতে পারি না। না রাজকুমার, আমরা একসাথেই লড়ব। মনে আছে আপনি বলেছিলেন আমরা একে অপরের ছায়া? ওই দেখুন, রাক্ষসের গলায় ওই মণিটা। ওটাই ওর প্রাণের আধার। আমাদের ওটা ছিনিয়ে নিতে হবে। আমার মনি ছোবে এমন সাধ্য কারণ নেই। নে, এবার তোরা মরার জন্য তৈরি হ। দানবরাজ তার বিশাল গদা থেকে আগুনের গোলা বিচ্ছুরিত করতে লাগলো। নীলু আর রাজকুমার দুদিকে সরে গেল। রাজকুমার অরিজিৎ তার তলোয়ার দিয়ে দানবরাজের পায়ে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু দানবরাজের গায়ের চামড়া
পাথরের মতো শক্ত। রাজকুমার, আপনি রাক্ষসের নজর অন্যদিকে ঘোরান। আমি কিছু একটা করছি। এই যে দানব, তোর সাহস থাকলে আমায় ধরে দেখা। তুই তো কেবল আকারে বড়, আসলে তো তোর কোনো বুদ্ধি নেই। দানবরাজ রেগে আগুন হয়ে গেল। সে রাজকুমারকে ধরার জন্য সামনে ঝুঁকতেই নীলু সুযোগ বুঝে কালিন্দির দেওয়া তরোয়াল দিয়ে ছুঁড়ে মারল দানবরাজের গলার দিকে। সেই তলোয়ার ছুটে গিয়ে দানবরাজের গলায় থাকা মণিটির দিকে আঘাত হলো। সঙ্গে সঙ্গে এক বিস্ফোরণে দানবরাজ মাটিতে শুয়ে পড়ল। ওরে তুচ্ছ বালক, এটা কি করলি? দানবরাজের গলার মণি নষ্ট করে ফেললি। দানবরাজ, আপনার কি হলো? দাঁড়া রে, আজ তোদের মজা দেখাবো। চন্দ্রকালী নীলুকে আক্রমণ করতে আসতেই মেঘদূত সেখানে উপস্থিত হয়। মেঘদূত তার ডানা দিয়ে চন্দ্রকালীকে ঝাপটা মারল। চন্দ্রকালী সেই ঝাপটার আঘাতে ছিটকে দূরে গিয়ে পড়ল। আমার মনি, আমার প্রাণ শক্তি সব নষ্ট করে দিলি। আমাকে ছেড়ে দে, আমি আর এখানে থাকতে চাই না। এরপর দানবরাজের গলার মণি না থাকার কারণে দানবরাজ ধীরে ধীরে ছায়ে পরিণত হয়ে যায়। দানবরাজ মরতেই চন্দ্রকালী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর পুরো দানবপুরী সেখান থেকে উধাও হয়ে গিয়ে এক পবিত্র স্থানে রূপান্তরিত হয়। নীলু, আজ যদি তুই না আসতিস তবে আমার গল্প এখানেই শেষ হয়ে যেত। তুই শুধু আমার বন্ধুই নোস, তুই আমার জীবন রক্ষাকারী। এসব কথা বলবেন না রাজকুমার। আমরা বন্ধু, আর বন্ধু বন্ধুর জন্য প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করে না। তাছাড়া মেঘদূত আর কালিন্দী বুড়ি ছাড়া আমি কিছুই করতে পারতাম না। তোমাদের দুজনের বন্ধুত্ব সত্যি অতুলনীয়। আমি ধন্য যে তোমাদের সাহায্য করতে পেরেছি। মেঘদূত তাদের নিয়ে ফিরে এলো কালিন্দী বুড়ির কুঁড়ে ঘরের কাছে। কালিন্দী তাদের দেখে খুব খুশি হলেন। তোরা এসেছিস, আমি সব জানতে পেরেছি। তুই প্রমাণ করেছিস যে মনের জোর আর নিঃস্বার্থ বন্ধুত্ব থাকলে কোনো দানবী অপরাজেয় নয়। রাজকুমার, আপনার বন্ধুকে আগলে রাখবেন। এমন বন্ধু পৃথিবীতে যে বিরল। আমি কথা দিচ্ছি বুড়িমা, নীলু আমার ছোট ভাইয়ের মতো। আমি ওর সবসময় দেখভাল করব, আর রাজপ্রাসাদে আপনার জন্যও স্থান থাকবে। না রাজকুমার, আমি এই বনে ভালো আছি। তোমরা সাবধানে ফিরে যাও। মেঘদূত ওদের রাজ্যের সীমানায় পৌঁছে দিয়ে আয়। মেঘদূত তাদের নিয়ে রাজপ্রাসাদের সামনে গিয়ে নামলো। রাজা মহেন্দ্রবীর আর চাষি গদাধর দুশ্চিন্তায় প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিলেন। তাদের দেখে দুজনেই ছুটে এলেন। অরিজিৎ, তুই ফিরে এসেছিস? আমি তো সব আশা ছেড়েই দিয়েছিলাম। বাবা, আজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ঠিকই বলেছিলেন যে রাজপুত্রের বন্ধু রাজকীয় হওয়া উচিত। আর দেখুন, নীলুর চেয়ে বড় রাজা আর কে আছে? সে তার সাহস আর বুদ্ধি দিয়ে আমাকে জমপুরি থেকে ফিরিয়ে এনেছে। সে আজ রাজপ্রাসাদের বড় বীর। নীলু, আমাকে ক্ষমা করো বাবা। আমি তোমার ভেতরের মহানুভবতা দেখতে পাইনি। তুমি শুধু আমার ছেলের প্রাণ বাঁচাওনি,
তুমি এই রাজ্যের ভবিষ্যৎকে বাঁচিয়েছো। আজ থেকে তুমি এই রাজ্যের সেনাপতি হিসেবে মনোনীত হবে, আর তোমার বাবা গদাধর হবেন রাজকীয় কৃষি উপদেষ্টা। সেই থেকে রাজকুমার অরিজিৎ আর নীলুর বন্ধুত্বের গল্প সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। মেঘদূত মাঝে মাঝে আকাশ থেকে নেমে আসতো তাদের সঙ্গে দেখা করার জন্য। মায়াবন এখন আর ভয়ের জায়গা রইল না, কারণ দানবরাজের বিনাশের পর সেখানে শান্তি ফিরে এসেছিল। অরিজিৎ আর নীলু একসাথে রাজ্য পরিচালনা করতে লাগলো, যেখানে উঁচু নিচুর কোনো ভেদাভেদ ছিল না। আর এটাই ছিল সত্যিকারের বন্ধুত্বের জয়। তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে যারা নাম কমেন্ট করেছিলে, শঙ্কর হাজরা অচিন্তনগর বিরাটবাজার থেকে, সিলেট থেকে শেখ সুমন, বাংলাদেশ থেকে জুহা, সন্দীপুর থেকে ইয়ামিন। আর এই ভিডিওটি যারা দেখলে, তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু। তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গা সহ তোমাদের নাম আমাদের ভিডিওতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়।